প্রণাম। 1433 বঙ্গাব্দের এই জ্যৈষ্ঠ মাসটি মল মাস। এখন এই মল মাস মানে কি না, মল মাস হচ্ছে একটি অধিক মাস। কিভাবে নির্ণয় করা হয়? চান্দ্র মাস হিসেবে। অর্থাৎ আমরা যে একদিন দুদিন সোমবার মঙ্গলবার ইত্যাদি হিসাব করি বা মাস হিসাব করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এগুলো সবই সূর্যের উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত যে দিন, সেই দিনকে সৌরদিন ধরে এবার এরকম করেই 30 দিন, কোনো কোনো ক্ষেত্রে 31 দিন, কোনো কোনো ক্ষেত্রে 32 দিনে আমরা একটি মাস ধরি। সেই মাসটি হচ্ছে সৌর মাস। মল মাস হিসেব করতে গেলে আমাদেরকে চান্দ্র মাস সম্বন্ধে জানতে হবে। চান্দ্র মাস দুই প্রকারের, মুখ্য চান্দ্র মাস, গৌণ চান্দ্র মাস। মুখ্য চান্দ্র মাস কোনটা না, শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে 30টি তিথি, সেই 30টি তিথি নিয়ে একটি চান্দ্র মাস। আবার কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত যে 30টি তিথি, সেই 30টি তিথি নিয়ে একটি গৌণ চান্দ্র মাস। মল মাস হিসাব করতে গেলে আমাদেরকে মুখ্য চান্দ্র মাস হিসাব করে আসতে হবে, কারণ এই মুখ্য চান্দ্র মাস ধরেই কিন্তু মল মাসের হিসেব। আপনারা দেখবেন, সহজ কথায় বলতে গেলে মল মাস কাকে বলে না, একটা মাসে যদি দুটো অমাবস্যা পড়ে। এই অমাবস্যাই কেন দেখবেন, অমাবস্যা ছেড়ে গেলেই যখনই মল মাস আসে, অমাবস্যা ছেড়ে গেলেই মল মাস আসে। আবার অমাবস্যা আরেকটা অমাবস্যা ছাড়লেই মল মাস নিবৃত্তি বা মল মাস শেষ হয়। তাহলে অমাবস্যা টু অমাবস্যাই কেন? তার কারণ হচ্ছে অমাবস্যার পরের দিন যে শুক্ল প্রতিপদ তিথি, সেটাই তো আসলে মুখ্য চন্দ্র মাস। এবারে একটা সময় এমন আসে যখন এই মুখ্য চন্দ্র মাসটাই অধিক হিসেবে গণনা করা হয়। কেন করা হয়? তার কারণ হচ্ছে সৌর মাস এবং চান্দ্র মাসের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। দুটো অমাবস্যার মধ্যে যদি রবি সংক্রান্তি না হয়, রবি সংক্রমণ মানে রবি যদি এক রাশি থেকে অন্য রাশিতে না যান, রবি এক রাশি থেকে অন্য রাশিতে যান বলেই তো মাস পরিবর্তন হয়। যেমন বৈশাখ মাসে তিনি থাকেন মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে তিনি বৃষ রাশিতে চলে যান। এই যে তার যে সংক্রমণ অন্য রাশিতে, সেটা কিন্তু দুটো অমাবস্যার মাঝখানে একবার হবেই হবে। কিন্তু যদি দুটো অমাবস্যার মাঝখানে একবারও রবির সংক্রমণ না হয়, তাহলে সেই মাসটি মল মাস। অর্থাৎ ন্যাচারালি কি হলো না, একটা মাস যাকে সৌর মাস বলছি, সেই মাসে দুটো অমাবস্যা পড়ে গেল, রবির সংক্রমণ ঘটল না মাঝখানে, অর্থাৎ মাসটা চেঞ্জ হলো না, একই মাসে দুটো অমাবস্যা পড়ে গেল, সেই মাসকে বলা হচ্ছে মল মাস। এখন এই মল মাস মানে হচ্ছে ত্যাগ বা বিরতি বা ময়লা, অপবিত্র, এটা ধরে নেওয়া হয়েছে। কিন্তু সব কাজে কি, সব ক্ষেত্রে কি সেই বিরতিটা আছে? কি বলছে শাস্ত্র? মল মাসে তো এমন বহু কাজ আছে যেটা করা যাবে, এমন বহু কাজ আছে যেটা করা উচিত, আবার কিছু কাজ এমন আছে যেগুলো করা উচিত নয়। তাহলে এই যে শাস্ত্রীয় কর্ম, কোনটা করব আর কোনটা করব না, এটা আমরা বিচার করব কি করে? শাস্ত্র বলছে যে কর্মকে দুভাগে ভাগ করতে। এক হচ্ছে সাবকাশ কর্ম, আর এক হচ্ছে নিরবকাশ কর্ম। সাবকাশ মানে স্ব অবকাশ, অর্থাৎ যে কর্মের অবকাশ এখন না করলেও পরে করার অবকাশ আছে, সেই রকম কর্মকে বলা হচ্ছে সাবকাশ কর্ম। আর যে কর্ম এক্ষুনি এই মুহূর্তে না করা গেলে সেই কর্ম আর কখনো করা যাবে না, তাকে বলা হচ্ছে নিরবকাশ কর্ম। তাহলে মল মাসে করা যাবে এমন কর্মগুলো কি কি না, নিরবকাশ সকল কর্ম, যে কর্ম এখন না করা গেলে আর কখনো করা যাবে না, সেই সকল কর্ম মল মাসে করা যাবে। সাবকাশ সকল কর্ম, সেগুলো মুখ্য কালেই করতে হবে। মুখ্য কাল অর্থাৎ যে কর্মের যেটা মুখ্য কাল, অর্থাৎ তিথিজনিত কোনো কর্ম হলে, ব্রত হলে, সেগুলো তিথিজনিত কালই, সেই তিথিতে সেই সময়ই করতে হবে, কিন্তু মল মাসে করা যাবে না যদি সেটা সাবকাশ হয়। এখন এই সাবকাশের মধ্যে কোন কোন কর্ম পড়ছে না, বিবাহ পড়ছে, যে বিবাহ একটা শুভ কর্ম এবং সাবকাশও বটে, অর্থাৎ বিবাহ পরে করলেও চলে এরকম একটা কর্ম, তাই ওটা মল মাসে করা যাবে না। গৃহপ্রবেশ, বাড়ি কেনা হলো, গৃহে ঢোকার জন্য তিথি নক্ষত্র পঞ্চাঙ্গ দেখে ঢুকতে হয়, সেই গৃহপ্রবেশের যে দিনক্ষণ নির্ণয়, সেটা বিস্তারিতভাবে পঞ্জিকা দেখে সেটা স্থির করা হয়। তাহলে এই গৃহপ্রবেশটা একটা সাবকাশ কর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ
এখন না হলেও আবার পরের দিনটা আমি করতে পারি, মানে পরের তিথিতে বা পরের নক্ষত্রে শুভ যোগ দেখে আমি গৃহপ্রবেশ করতে পারি। সুতরাং এটা সাবকাশ কর্ম, এটা মল মাসে করা যাবে না। একই রকমভাবে উপনয়নও মল মাসে করা যাবে না। এরকম কয়েকটা সাবকাশ কর্ম আছে যেগুলো মল মাসে করা যাবে না। আর নিরবকাশ কর্ম কোনগুলো? না, নিরবকাশ কর্ম মানে যেটা এখন না করলে পরে আর করা যাবে না। যেমন অন্নপ্রাশন। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই মল মাসে কি অন্নপ্রাশন করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, করা যাবে। কারণ অন্নপ্রাশন কিন্তু শ্রাবণ মাস বা শ্রাবণ দিন গণনা করে করা হয়। অর্থাৎ জন্ম থেকে ছেলেদের ক্ষেত্রে 150 থেকে 180 দিনের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে 180 থেকে 210 দিনের মধ্যে অন্নপ্রাশন করা বিধেয়। তাহলে যদি ওই যে 150 থেকে 180তম দিন বা 180 থেকে 210তম দিন যদি মল মাসেও পড়ে, তাহলে ওটাই কিন্তু ওই কর্মের মুখ্য কাল এবং ওই সময় ওই মল মাসেই তার অন্নপ্রাশন হবে, শাস্ত্র বলছে। কারণ চান্দ্র তিথি বা চান্দ্র যে দিন, যেটাকে আমরা তিথি বলি, পূর্ণিমা, অমাবস্যা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি, এইগুলোতে সংগঠিত হয় ফিক্সডভাবে। এমন কোনো কর্ম ছাড়া যে কর্ম আছে সৌর মাস জনিত হতে পারে, শ্রাবণ মাস জনিত হতে পারে, সেটা কিন্তু মল মাসে করা যাবে। এই জ্যৈষ্ঠ মল মাস, এখানে একটা দুটো বড় বড় ব্রত আছে। একটা হচ্ছে জয় মঙ্গলবার বা মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত। এখন কথা হচ্ছে যে এই মঙ্গলচণ্ডীর ব্রত কি এই জ্যৈষ্ঠে করা যাবে? এবছর যে জ্যৈষ্ঠ মাস মল মাস, উত্তর হচ্ছে হ্যাঁ, করা যাবে মঙ্গলচণ্ডীর ব্রত। কেন? কারণ মঙ্গলচণ্ডীর ব্রত একটি সৌর মাস বিহিত কর্ম। অর্থাৎ সূর্য বৃষরাশিতে থাকাকালীন যে জ্যৈষ্ঠ মাস, সেই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজোর জন্য প্রযোজ্য। এই মঙ্গলবারগুলোতে মা মঙ্গলচণ্ডীর পূজা করলে তার একটা বিশেষ ফল আছে। কিন্তু এই মঙ্গলবারের পুজো আপনি কিন্তু আষাঢ়ে করতে পারবেন না। অথচ দেখুন, জামাই ষষ্ঠী বা জগন্নাথ দেবের স্নানজাত যে জ্যৈষ্ঠী পূর্ণিমা, সেগুলো কিন্তু আষাঢ়ে গেছে। কারণ এগুলো হচ্ছে তিথিজনিত কর্ম। অটোমেটিক্যালি পঞ্জিকাতে আপনি দেখবেন, আপনাকে কিছু বিচার করতে হবে না, আপনি দেখবেন অটোমেটিক্যালি পঞ্জিকাতে তিথিজনিত যে কর্মগুলো আছে, অর্থাৎ মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠের যে কর্ম আছে, মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠ অর্থাৎ তিথিকৃত কর্ম, সেই কর্মগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখবেন আষাঢ়ে চলে গেছে। কিন্তু সৌর মাস বিহিত যে কর্ম আছে, অর্থাৎ যেগুলো তিথিকৃত নয়, মুখ্য চান্দ্র বিহিত কর্ম নয়, সেগুলি সবই সৌর মাস বিহিত কর্ম, যেটা সৌর মাসে করতে হবে, সেই কর্মগুলো কিন্তু সব জ্যৈষ্ঠে হবে। দ্বিতীয়ত হচ্ছে লোকনাথ বাবার পুজো। লোকনাথ বাবার পুজো আমরা যে করি, সেটা করি লোকনাথ বাবার তিরোধান দিবসে। দিবস অর্থাৎ সৌর দিন। 19শে জ্যৈষ্ঠ প্রতি বছর বাবা লোকনাথের পুজো হয়। অর্থাৎ এবছরও জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে মলমাস হওয়া সত্ত্বেও লোকনাথের পুজো হবে। আচ্ছা, বিবাহ তো এই মাসে হবে না, তাহলে কি বিবাহ সংক্রান্ত কথাবার্তা বা বাগদান ইত্যাদি? না, এগুলির কোনোটাই মল মাসে হবে না। তার কারণ হচ্ছে এগুলি সবই সাবকাশ কর্ম। এই বিবাহের মতো মাঙ্গলিক কর্মের বা শুভ কর্মের যে কোনো কিছু জিনিস শুরু করা বা পাকা কথা বলা ইত্যাদি মল মাসে হবে না। মল মাসে করা যাবে নিত্য পূজা। নিত্য পূজা অর্থাৎ আপনি নিত্য নৈমিত্তিকভাবে নিত্য দিন বাড়িতে যে পূজা করেন, সন্ধ্যা বন্দনা করেন, অথবা পুরোহিতরা যে নিত্য পূজা করেন, সেই সবই কিন্তু মল মাসে হবে। মল মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে বিষ্ণু নাম জপ, বিষ্ণুর বিশেষ পূজা, নিত্য নৈমিত্তিক হিসাবে বিষ্ণুর পূজা ইত্যাদি করলে বিষ্ণুর কিন্তু আশীর্বাদ লাভ করা যায়। পুরুষোত্তম মাস, এই মাসে বেশি করে বিষ্ণু নাম জপ করুন। নিত্য পূজা কিছু আটকাবে না, সন্ধ্যা বন্দনা কিছু আটকাবে না, জপ আটকাবে না। এই মল মাসে এই ধর্মকর্মগুলো বেশি করে করা উচিত। এবার আসি বাৎসরিক পূজার কথায়। অনেকের প্রতিষ্ঠা পুজো থাকে, যে সবসময় তো চান্দ্রদিনে সৌরদিন এক সময় হয় না, কাজেই হয়তো কোনো একটা মাসে, জ্যৈষ্ঠ মাসের কোনো একটা ভালো তিথিতে ভালো ব্রত প্রতিষ্ঠা, মঠ প্রতিষ্ঠা ইত্যাদি, মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি করার সময়ে সেই প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই দিনটিকে ধরে যারা প্রতি বছর বাৎসরিক পূজা করেন, তারা কিন্তু এই মল মাসেও সেই বাৎসরিক পূজা করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসে বাংলার যেখানে যেখানে শনি মঙ্গলবার বিহিত রক্ষাকালী পূজা হয়, সেগুলি সবই হবে।
কারণ ওই একইভাবে বললাম যে এই জ্যৈষ্ঠের শনি মঙ্গলবার যে রক্ষাকালী পুজো করা হচ্ছে, সেই রক্ষাকালী পুজো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেই রক্ষাকালী পুজো কিন্তু আষাঢ় মাসে করা যাবে না, আবার 1 বৎসর কাল সেটার জন্য অপেক্ষা করতে হবে। কাজেই এই জ্যৈষ্ঠতেই ওই সৌর মাসবিহিত কর্ম, শনি মঙ্গলবারের রক্ষাকালী পূজা, সেগুলি হবে। বড় বাবার অর্থাৎ শনিদেবের পূজাও কিন্তু মল মাসে শনিবার হবে। এবার আসে সত্যনারায়ণ পূজার কথায়। সত্যনারায়ণ পূজা কি এই মল মাসে হবে? উত্তর হচ্ছে কাম্যকর্ম করা যাবে না। নিত্যকর্ম করা যাবে, কিন্তু কাম্যকর্ম করা যাবে না। অর্থাৎ আমি কোনো বিশেষ কামনা নিয়ে একটা পূজা করছি, সেটা করা যাবে না। সত্যনারায়ণ যদি কাম্য হয় সেটা হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতি মাসে পূর্ণিমায় সত্যনারায়ণ করেন বা প্রতি মাসে সংক্রান্তিতে সত্যনারায়ণ করেন, তিনি এই মল মাসে যে মলচন্দ্রের যে পূর্ণিমাটা পড়বে তাতেও সত্যনারায়ণ করতে পারবেন এবং জ্যৈষ্ঠের সংক্রান্তিতে সত্যনারায়ণ করতে পারবেন। একইভাবে মনসা পুজোও কিন্তু এইভাবেই হবে। কারণ এই যে পুজোগুলো, এগুলো চাঁদের তিথির জনিত পূজা নয়। চাঁদের তিথি চেঞ্জ হোক বা না হোক, এ পুজো হচ্ছিল। এবং মলমাসেও, মলমাস তো পুরোপুরি মুখ্য চান্দ্রমাস, মলচান্দ্র বলা হয়। মলমাস বিশেষত একটি চান্দ্রমাস, মলচান্দ্র বলা হয়। অর্থাৎ চান্দ্রমাস বিহিত কর্ম যদি না হয় এই মাসে অবশ্যই করা যাবে। আর সেই কর্মটা নিরবকাশ যদি হয় তাহলেও করা যাবে। জমি বাড়ি ক্রয় বিক্রয় বা গবাদি পশু ক্রয় বিক্রয়, এগুলো কি মল মাসে করা যাবে? উত্তর হচ্ছে, প্রশ্ন করুন নিজেকে যে যে জমি বাড়ি কেনার কথা ভাবছেন, সেই জমি বাড়িটা কেনাটা, এই কর্মটা কি সাবকাশ না নিরবকাশ? অর্থাৎ পরে করা যাবে না যাবে না? যদি না যায় তাহলে কিন্তু আপনি মল মাসে কিনতে পারবেন বা বেচতে পারবেন। আপনি যদি পঞ্জিকা খুলে দেখেন, তাহলে পঞ্জিকায় কিন্তু জমি ক্রয় বিক্রয়ের দিনও আছে মলচন্দ্রে, এই জ্যৈষ্ঠ মাসে, এবং গবাদি পশু কেনা বেচারও দিন আছে এই মলচন্দ্র মাসে। মল মাসে কি কি ব্রত করা যাবে? আগেই বলেছি যে নিরবকাশ কর্মের যা কিছু ব্রত রয়েছে বা সৌর দিন বিহিত যা কিছু ব্রত রয়েছে সবই মল মাসে করা যাবে। এখন নতুন কোনো ব্রত এই মাসে প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু আগেই সংকল্প হয়ে গেছে এমন কোনো ব্রত মল মাসেও করতে পারবেন। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার যে মেয়েরা লক্ষ্মী মায়ের ব্রত করেন, তা কি মল মাসে হবে না? নিশ্চয়ই হবে। কারণ সেই ব্রত আপনি যুগ যুগ ধরে করে আসছেন, সেই ব্রত আপনি মল মাসেও করতে পারবেন। ধরুন কেউ একজন সংকল্প করেছেন বৈশাখ মাসের শেষ কদিনের মধ্যে যে আমি 7 দিন ব্যাপী গীতা পাঠ করব বাড়িতে, নিত্য গীতা। এবার এই 7 দিনের মধ্যে হয়তো 3-4 দিন বৈশাখ মাস ছিল এবং 3-4 দিন পরে জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে, তাহলে তিনি কি করবেন? তিনি অবশ্যই কন্টিনিউ করবেন। মল মাস পড়ে গেলেও যে ব্রত বা যে সংকল্প মল মাস পড়ার আগে করা হয়েছে, সেই ব্রত বা সেই সংকল্পের ভিত্তিতে সেই ব্রতটি মল মাস হয়ে গেলেও করা যাবে। ঠিক একইভাবে এবছর ফলহারিণী অমাবস্যা রাত্রি 1:51 অবধি ছিল। রাত্রি 1:51 পরে কি মা কালীর পুজোটা হতো বা সারা রাত ব্যাপী যে পূজা, মায়ের মহানিশাব্যাপী পূজা, সেটা কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, করা যাবে। তার কারণ হচ্ছে অমাবস্যা অর্থাৎ মল মাস যখন পড়ছে, অমাবস্যা যখন কাটছে, তার আগে সংকল্প করা হয়ে গেছে যে সারা রাত্রিব্যাপী মায়ের আমি পূজা করব। তাহলে কিন্তু মল মাস পড়ে গেলেও সেই পূজা করার ক্ষেত্রে মল মাস কোনো অন্তরায় বাধা সৃষ্টি করবে না। একইভাবে বিবাহের ক্ষেত্রেও তাই। মল মাসে যে বিবাহ হবে না এই কথা তো শাস্ত্র আগে থেকেই বলছে, কিন্তু দেখা গেল যে এমন একটি দিনে বিবাহের লগ্ন আছে যে রাত্রে কোনো একটা সময়ের পরে অমাবস্যা শেষ হয়ে মল মাস পড়ে যাচ্ছে, তাহলে সেই বিবাহের কি হবে? উত্তর হচ্ছে, শাস্ত্র বলছে মল মাস পড়ার আগে বিবাহের যে নান্দিমুখ বৃদ্ধি কর্ম সেটা যে হয়ে গেছে, তাহলে ওই বিবাহ কিন্তু মল মাস পড়ে গেলেও হবে। অর্থাৎ কোনো এমন কাজ যার সংকল্প মল মাস পড়ার আগে হয়ে গেছে, সেই কাজ কিন্তু মল মাস পড়ার পরেও করা যাবে। মল মাসে আর কি কি করা যাবে না, শাস্ত্র বলছে ধরুন আপনার বাসভবনে পৈশাচিক উপদ্রব হলো, পিশাচের উপদ্রব হলো, সেইটা নিবারণজনিত যদি কোনো শান্তি সংস্থান করতে হয়, তখন কিন্তু সেই কর্ম নৈমিত্তিক অথচ কাম্য হলো সেটা নৈমিত্তিক, মানে এই নিমিত্ত করতে হচ্ছে, মানে এক্ষুনি করতেই হবে। অর্থাৎ এই কর্ম যদি এক্ষুনি না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই কর্ম কিন্তু মল মাস পড়ে গেলেও, মল মাসের মধ্যে হলেও
সেই কর্ম, সেই শান্তি সস্তান কিন্তু মল মাসেই হবে। এছাড়াও শাস্ত্র বলছে গর্ভাধান, বংশবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ এবং অন্নপ্রাশন, জানিয়ে ইতিপূর্বেই আমি বিস্তৃত আলোচনা করেছি। এই সমস্ত কর্মই কিন্তু মল মাসেও করা যাবে, কারণ এই কর্মগুলি হচ্ছে নিরবকাশ কর্ম, অর্থাৎ এখন না করা হলে আর করা যাবে না, আর করার অবকাশ নেই। এই সকল কর্ম কিন্তু মল মাসেও হবে। এবার আসি পারলৌকিক কথাবার্তায়, শ্রাদ্ধাদির কথায়। মল মাসে শ্রাদ্ধ শান্তির কী হবে? আদ্য শ্রাদ্ধ থেকে ষোড়শ শ্রাদ্ধ পর্যন্ত সমস্ত প্রকার শ্রাদ্ধ মল মাসে হবে। পুত্র অশৌচ অন্তের দ্বিতীয় দিনে বৃষৎসর্গাদি শ্রাদ্ধ করতে পারবেন, এতে মল মাস বাধা হয়ে দাঁড়াবে না, অর্থাৎ মল মাসে বৃষৎসর্গাদি শ্রাদ্ধ হবে। এখন কোনো ব্যক্তি যদি মল মাসেই মারা যান, তাহলে তার সাংবৎসরিক শ্রাদ্ধ, যেটা প্রতি বছর হয় সাংবৎসরিক শ্রাদ্ধ, সেটি কিন্তু মল মাসে করা যাবে। কিন্তু শুদ্ধ মাসে যে ব্যক্তি মারা গিয়েছেন তার সাংবৎসরিক শ্রাদ্ধ মল মাসে করা যাবে না। এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি আগের মল মাসে মারা গিয়েছিলেন এবং তার যে সাংবৎসরিক শ্রাদ্ধ সেটা এই মল মাসে ওই তিথিতে করা হয়ে উঠল না, তাহলে কি করা হবে? যদি মলচন্দ্রে কোনো ব্যক্তি মারা যান, মল মাসে যদি কোনো ব্যক্তি মারা যান আর এই মল মাসে তার শ্রাদ্ধ করা হয়ে উঠল না, তাহলে এই মল মাসেরই কৃষ্ণপক্ষের একাদশী বা অমাবস্যায় তাঁর শ্রাদ্ধ করা যাবে। কোনো চান্দ্রমাস বিহিত যে সকল কর্ম আছে, ব্রত প্রতিষ্ঠা আছে, সেগুলোর কোনোটাই কিন্তু মল মাসে করা যাবে না। মুখ্য চন্দ্রবিহিত কর্মই হোক কিংবা গৌণচন্দ্রবিহিত কর্মই হোক, সেটা কিন্তু মল মাসে করা যাবে না। আর এটা দেখবেন অটোমেটিক্যালি পঞ্জিকা দেখতে গেলে দেখবেন ওটা আপনি সেই দিনে স্থির করা আছে। যেমন আমি ইত্যপূর্বেই জামাই ষষ্ঠীর উদাহরণ দিয়েছিলাম, যে জামাই ষষ্ঠী একটি ষষ্ঠী তিথিবিহিত কর্ম। তো সেই তিথিবিহিত কর্ম হচ্ছে মুখ্যচন্দ্র জ্যৈষ্ঠের ষষ্ঠীতে হয়। তো মুখ্যচন্দ্র জ্যৈষ্ঠের ষষ্ঠী আষাঢ় মাসে চলে যাবে, কারণ মলচন্দ্র এক্সট্রা মাস, সৌর আষাঢ়ে চলে যাবে। তাই জামাই ষষ্ঠীর যে তিথিটা সেটা সৌর আষাঢ়ে চলে গেছে, কারণ মাঝখানে মলচন্দ্র জ্যৈষ্ঠ ছিল। মুখ্যচন্দ্র জ্যৈষ্ঠের তিথিগুলো সব আষাঢ়ে গেছে, সৌর আষাঢ়ে গেছে বলেই জামাই ষষ্ঠী সৌর আষাঢ়ে গেছে, জ্যৈষ্ঠী পূর্ণিমা সৌর আষাঢ়ে গেছে। এই তিথিজনিত কর্ম ছাড়া যে সমস্ত কর্ম আছে যেগুলো সৌর মাস জনিত, সেগুলো কিন্তু সবই এই জ্যৈষ্ঠে, এই মল মাসে করা যাবে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।